রাই অনির্বাণের সন্তানের পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নিবে এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাই নিজের বাড়িতে এসে রাইয়ের বৌমনি থেকে শুরু করে ওর সকল পরিবারের সাথে আলাপ আলোচনা করতে থাকে ওর প্রেগনেন্সি নিয়ে, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো রাই, আমি বুঝতে পারছি অনির্বাণের মন মানসিকতাটাও আসলে ভালো নেই, আর অনির্বাণ যে পরিমাণে বাচ্চা পছন্দ করে তাতে আমার মনে হয় যে এখন অন্তত তোমার নিজের সংসারটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার। বাকি কাজ তো সবসময় হতেই থাকবে, কিন্তু তাই বলে তুমি তোমার যদি সংসারের প্রতি এতটা অবহেলা করা শুরু করে দাও, সেখানেই তো তোমার সংসারে অনির্বাণের সাথে তোমার দূরত্বটা বাড়তে থাকবে। তুমি সেটা বুঝতে পারছো না, তাই আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ এখন অনির্বাণের কথা অনুযায়ী ফ্যামিলি প্ল্যান করার চেষ্টা করো। এতে তোমাদের দুজনের দূরত্বটা কিছুটা হলেও কমবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হ্যাঁ বৌমনি, সেটাই আমি ভাবছি, কারণ ডক্টর আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। অন্যদিকে ওদের দুজনের কথাটা যখন নীলাঞ্জনা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে, নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদি ভাই, তুই নিশ্চয়ই এখন প্রেগনেন্সির কথা ভাববি, তুই নিজের সংসার বর সব কিছু নিয়ে সুখে ঘর সংসার করবি, আর আমাকে এখানে সকলে লোকে দেখে আঙুল দিয়ে দাগিয়ে আসামি বলে আখ্যা করবে, আর সেটা আমাকে সহ্য করতে হবে, কারণ এই সব কিছু তো আমি করেছি শুধুমাত্র তোকে মেরে ফেলার জন্য, কিন্তু এখানে আমি আসামির তকমা নিয়ে বসে আছি ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও তোকে কোনো মতে আমি মারতে পারলাম না। যতবার মারার চেষ্টা করছি ততবারই আমি ব্যর্থ হয়েছি, কিন্তু এই যাত্রায় যাতে আমি কোনো মতে ব্যর্থ না হই সেই ব্যবস্থা এবার আমাকে করতে হবে। কিন্তু এবার আমার নেক্সট টার্গেট তুই নয়, তোর সন্তান, কারণ তোর সন্তান এক না একদিন অবশ্যই তোর গর্ভে আসবে, এবং তোর গর্ভে থাকা এই সন্তানটাকে যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলেই তো আমার কেল্লা ফতেক, তাহলে তার কোনো দিনও তুই নতুন করে আর ঘুরে দাঁড়ানোর সাহসটুকু করবি না, আর কোনো দিনও আমার লেজে পা দেওয়ারও চেষ্টা করবি না, কারণ তুই জানিস না যে আমি কতটা সাংঘাতিক হতে পারি, কারণ তোর যতবার ক্ষতি করার চেষ্টা কর ততবারই যদি বেঁচে গিয়েছিস, তাই না? এবার তোর সন্তানকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে অনির্বাণ দাদাভাইকে তোর কাছ থেকে চিরতরে দূর করে দিব, তখন আমি দেখবো যে অনির্বাণ দাদাভাই নিঃসন্তান হয়ে বারবার করে কি করে তোকে আবারও নতুন করে নিজের কাছে টেনে আনে, কারণ অনির্বাণ দাদাভাইয়ের যে সেন্সিটিভ পয়েন্টটা সন্তান, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। এবার অনির্বাণ দাদাভাই সেই দুর্বল জায়গাটাতে আঘাত করে আমি অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে চিরতরে তোকে আলাদা করে দেবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে জানো তো বৌমনি, যখনই সন্তান নেওয়ার কথা ভাবি না, তখনই কেন জানি আমার মনের মধ্যে একটা বড্ড বেশি ভয় কাজ করে, কারণ যে পরিমাণে নীলু আমার উপরে হিংস্র হয়ে বসে আছে, তাতে আর যাই হোক না কেন ও আমারই ক্ষতি করার কতবার করে চেষ্টা করেছে, এবার যদি ও আমার সন্তানের দিকে হাত বাড়ায় তখন আমি কী করবো বলো তো? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো, এরকম করে ভয় পেয়ে পেয়ে কতদিনই বা তুমি অনির্বাণকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে বলো তো? এক না একদিন তো তোমাকে অবশ্যই নিজের ফ্যামিলির কথা ভাবতে হবে, অনির্বাণের ইচ্ছের কথা ভাবতে হবে। ওর ইচ্ছে পূরণ করতে হলে তোমাকে এক না একদিন অবশ্যই গর্বে নিজের সন্তান ধারণ করতে হবে, তখন তোমাকেই তোমার সন্তানকে আগলে রাখতে হবে নীলাঞ্জনার হাত থেকে, নয়তো বা কোনোদিনও কি তুমি সন্তান নিবে না বলো তো? নীলাঞ্জনা যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আজ অবধি তুমি যখন সুস্থ সবল স্বাভাবিকভাবে বেঁচে আছো, তাহলে তোমার সন্তানও এই পৃথিবীর আলো দেখবে, সুস্থ সবলভাবেই দেখবে। তুমি এই বিষয়ে একদম টেনশন করো না, শুধু শুধু নীলাঞ্জনাকে ভয় পেয়ে তুমি তোমার আর ইচ্ছেগুলোকে এরকম করে চাপা দিও না। অন্যদিকে নীলাঞ্জনা হাসতে থাকে এবং মনে মনে বলতে থাকে যে রাই দিদি ভাই, আমার হাসি আসছে এই কথাটা ভেবে যে তুই এখন আমাকে ভয় পাস। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।